আজকের গল্পটি আলবার্তো মোরাভিয়ার লেখা। আলবার্তো মোরাভিয়া ছদ্মনাম, তার আসল নাম আলবার্তো পেনচার্লে। তিনি 1907 সালে জন্মগ্রহণ করেন এবং 26 সেপ্টেম্বর 1990 সালে তিনি মৃত্যুবরণ করেন। আজকের গল্পের নাম বাড়াবাড়ি। পাঠ করছি আমি নাসির আহমেদ কাবুল। পিয়াজ্জো মেলাজ্জো দা ফরলির ইউক্যালিপটাস গাছের ছায়ায় শুকিয়ে যাওয়া ফোয়ারাটার কাছে জুলাই মাসের এক সকালবেলায় বসে বসে ঝিমোচ্ছিলেন। এমন সময় দুটি পুরুষ আর একটি স্ত্রীলোক এসে ওদের লিডো দা ল্যাভেনিয়র পৌঁছে দিতে বলল। ভাড়া নিয়ে দর কষাকষি করতে করতে আমি ওদের ভালো করে দেখে নিচ্ছিলাম। পুরুষ দুটির একটি লম্বা মোটাসোটা চেহারা, মাথায় পরিষ্কার চুল, বিবর্ণ মুখ, নীল চিনেমাটির বাসনের টুকরোর মতো দুটি কোটরে বসা চোখ। বয়স বছর 35 হবে। অন্য পুরুষটি ছোকরা বয়সী, গায়ের রং চাপা, মাথার চুল উস্কো খুস্কো, চোখে সেলের চশমা। পাতলা চেহারা, মুখের ভাব কেমন উদাসীন, ছাত্রটাত্র বলে মনে হয়। স্ত্রী লোকটি ভীষণ রোগা, দুই থাক আলগা চুলের মাঝখানে ধারালো লম্বা মুখ, আঁটো সবুজ পোশাকের সরু শরীরটা সাপের মতো দেখাচ্ছিল। সরস লাল ঠোঁট ফলের মতো, আর সুন্দর চোখ দুটি ভেজা কয়লার মতো চকচকে কালো। এমনভাবে তাকালো মেয়েটা আমার দিকে যে আমি কাজটা না নিয়ে পারলুম না। শুধু তাই নয়, তারা যে ভাড়া বলল তাতেই রাজি হয়ে গেলুম। গাড়িতে চাপলো ওরা। ফর্সা লোকটা বসলো আমার পাশে আর বাকি দুজন পেছনে। আমি রোমের আড়াআড়ি গাড়ি চালিয়ে দিলুম। ব্যাসিলিকায় গাড়ি থামিয়ে পেট্রোল ভরে নিলাম। তারপর ফের সেই রাস্তা ধরে বেশ জোরে চালিয়ে দিলাম গাড়ি। হিসেব করে দেখলাম দূরত্বটা 50 কিলোমিটারের মতন হবে। এখন 9:30 বাজে। অ্যানজিও পৌঁছতে পৌঁছতে আন্দাজ 11টা হবে। সমুদ্রে স্নান করবার পক্ষে চমৎকার সময়। মেয়েটাকে বেশ চটকদার মনে হলো। ওর সঙ্গে ভাব জমাবার কথা ভাবছিল মনে মনে। পুরুষ দুটির উচ্চারণে বিদেশি টান আছে, মনে হয় উদ্বাস্তু। রোমের আশপাশের ক্যাম্পে যারা বাস করে তাদের মতো মেয়েটা কিন্তু ইতালীয়, বা বলা যায় রোম শহরেরই মেয়ে। ওর মধ্যেও আভিজাত্যের বড় অভাব ছিল না। ঝিটি বা ধোপাখানায় কাজ করে ওই গোছের মেয়ে বলেই মনে হলো। এইসব 7-5 ভাবছি, এদিকে কানও খোলা রেখেছি। কানে এলো গাড়ির পেছনের সিটটায় মেয়েটা আর ছোকরাটা বক বক করছে আর হাসছে। মেয়েটাই হাসছিল বেশি। মেয়েটা যে নোংরা গোছের মেয়ে ছেলে সেটা লক্ষ্য করছিলাম। মেয়েটাকে মাতাল ছোট একটা সাপ বলে মনে হয়। ওদের হো হো হাসি শুনে ফর্সালাপানা লোকটা কালো সানগ্লাসের তলায় নাকটা কোঁচকালো। মুখে কিছু বলল না বা ফিরেও তাকালো না। অবশ্যই কারণও ছিল। চোখটা তুলে একবার উইন্ডস্ক্রিনের ছোট্ট আরশিটার দিকে তাকিয়ে এসে দেখতে পাচ্ছিল পেছনে কি হচ্ছে না হচ্ছে। আমরা ট্রাফিস্ট মঠ পেরিয়ে গেলাম। না থেমে একবার অ্যানজিও পার্ক অবধি চলে এলাম। গাড়ির গতি এখানে কমিয়ে আনলাম। পাশের ফর্সা লোকটাকে জিজ্ঞেস করলাম ঠিক কোন জায়গায় ওরা যেতে চায়। জবাব এলো, যেখানে লোকজন নেই এমন কোনো নিরিবিলি জায়গায় নিয়ে চলো, আমরা একা থাকতে চাই। বললাম, এখানটায় 30 কিলোমিটার জুড়ে জনমানুষ্যহীন সমুদ্র তীর পড়ে আছে। এখন কি করবেন না করবেন সেটা নিজেরাই ঠিক করুন।
পেছন থেকে মেয়েটা চেঁচিয়ে বলল, না না, ওই ঠিক করুক, আমি কি ঠিক করব? আমি বলে উঠলাম, কিন্তু মেয়েটা সামনে চেঁচিয়ে বলছে, না না, ওই ঠিক করুক। যেন খুব মজা পেয়েছে এমন ভাবে হেসে উঠল মেয়েটা। আমি তখন বললাম, লিদো ল্যাভেনিও লোকে গিসগিস করছে, কাজেই এমন একটা জায়গায় নিয়ে যেতে পারি যেখানে লোকজনের কোনো চিহ্ন নেই। আমার এই কথা শুনে মেয়েটা ফের হাসতে শুরু করলো। পেছন থেকে আমার কাঁধ চাপড়ে বলে উঠল, বাহ বাহ, খাসা হবে, ভারী চালাক লোক তো তুমি, আমরা কি চাই ঠিক বুঝে গেছো। মেয়েটার এই ব্যবহারের কি যে মানে করা উচিত ভেবে পেলাম না। বিরক্ত যেমন লাগছিল, মনে মনে আশাও জাগছিল। ফর্সা লোকটা মুখ বেজার করে বসেছিল, শেষে রাগ আনল। পিনা, এর মধ্যে এত হাসবার কি আছে? আমরা আবার রওনা দিলাম। বেজায় গুমোট গরম পড়েছিল। রাস্তা থেকে কড়া একটা আলো ঠিকরে আসছিল। পেছনে দুটিতে মিলে তেমনি অনর্গল বকে চলেছে আর হাসছে। মাঝে মাঝে আবার হঠাৎ চুপ মেরে যাচ্ছে। ফর্সা লোকটা উইন্ড স্ক্রিনের আশিতে কিছু দেখতে পেয়ে নাকটা কোঁচকাচ্ছিল। বোঝা গেল ব্যাপারটা ওর মনোপুত হচ্ছে না। রাস্তার এক ধারে শুকনো ন্যাড়া মাঠ, অন্য ধারে ঝোপঝাড়। এক জায়গায় এসে অভয়ারণ্যের নোটিশ বোর্ড ঝোলানো দেখে গাড়ি ঘুরিয়ে একটা সরু আঁকাবাঁকা পথ ধরলাম। শীতকালে ওখানটা থেকে আমি বন্দুক চালিয়েছি, তাই জানা ছিল জায়গাটা জনমানব বিবর্জিত। ঝোপঝাড় ছাড়িয়ে পাইন বন পেরিয়ে তীরভূমি, এরপর সমুদ্র। আমি জানতাম আমেরিকানরা এনজিওতে অবতরণকালে পাইন বনে একটা বিচ হেড তৈরি করেছিল। স্ট্রেঞ্জ তখনও ছিল, ছিল বেশ কিছু জং ধরা টিন আর খালি বাক্স। মাইনের ভয়ে কেউ ও তল্লাটে মারাতো না। কড়া রোদ্দুরে ঝোপঝাড় দেখাচ্ছে প্রায় সাদা, রাস্তা একদম নাক বরাবর। খানিকটা সাফ জায়গা পেরিয়ে ফের ঝোপঝাড়ে ঢুকে পড়ল গাড়িটা। পাইন গাছগুলো এখন চোখে পড়ছিল। পাইনের সবুজ পাতাগুলো হাওয়ায় যেন শূন্যে সাঁতার কাটছে। পাইনের লাল গুড়ির ফাঁক দিয়ে দেখা যাচ্ছিল নিবিড় নীল ঝকমকে সমুদ্র। গাড়িটা ধীরে ধীরে চালাচ্ছি। ঝোপঝাড়ে পথ ঠিক ঠাহর হচ্ছে না, সেজন্য স্প্রিং কেটে যাওয়া বিচিত্র ছিল না। এক মনে রাস্তা দেখে দেখে যাচ্ছি। হঠাৎ পাশের ফর্সা লোকটা শরীর দিয়ে এসা জোরে ধাক্কা মারল যে প্রায় পড়ে যাচ্ছিলাম। হচ্ছেটা কি? ব্রেক কষে চেঁচিয়ে উঠলাম। সঙ্গে সঙ্গে পিঠে একটা খোঁচা টের পেলাম। উইন্ড স্ক্রিনের দিকে তাকিয়ে আর বাক্য স্ফূর্তি হলো না। দেখি ছোট ছোট ছিদ্রওয়ালা ফুলের মতো একটা তারা, আর তার মাঝখানে গোল গর্ত। বুকের রক্ত হিম হয়ে গেল। খুনের দল। চিৎকার করে গাড়ি থেকে লাফিয়ে পড়তে যাচ্ছিলাম, কিন্তু পেছনের ছোকরাটা রিভলভারের নলটা আমার পিঠে ঠেকিয়ে বলে উঠল, প্রাণীর মায়া থাকে তো এক চুল নড়ো না। চুপ করে বসে রইলাম। জিজ্ঞেস করলাম, কি চাও তোমরা? ছোকরা জবাব দিল, হাদাটা যদি তোমার গায়ে গিয়ে না পড়তো তো কথাটার জবাব দেওয়া দরকার হতো না। আমরা তোমার গাড়িটা চাই। দাঁতে দাঁত চেপে ফর্সা লোকটা বলল, আমি হাদা নই। জবাব এলো, হাদা ছাড়া কি? আমাদের ঠিক ছিল না আমি পেছন থেকে গুলি করব। নড়লে নড়লে কেন তুমি? ফর্সা লোকটা বলল, আমাদের কিন্তু এও ঠিক ছিল যে পিনাকে নিয়ে তুমি কোনো ঝামেলা করবে না। তুমি নাড়াচাড়া করেছ। মেয়েটা হাসতে শুরু করলো, বলল, আমরা বেশ বেকায়দায় পড়ে গেছি। কেন? কারণ রোমে ফিরে গিয়ে ও আমাদের কথা পুলিশের কানে তুলবে। ঠিক কথা, ফর্সা লোকটা বলল। পকেট থেকে বের করে একটা সিগারেট ধরালো। টানতে লাগলো নীরবে। পেছনের ছোকরাটা মেয়েটার দিকে তাকিয়ে বলল, এখন কি করা যায় বলো তো? ছোট্ট আয়নাটা দিয়ে দেখলাম মেয়েটা এক কোণে পড়ে আছে।
আমার দিকে বুড়ো আঙুল তুলে কি যেন দেখাচ্ছে। মনে হলো ও যেন বলতে চাইছে ওকে সাবার করে ফেলো। আবার আবার বুকের রক্ত হিম হয়ে এলো, কিন্তু ছোকরাটার কথা শুনে ভয় কেটে গেল। বেশ জোর দিয়ে সে বলল, না, তা হয় না, কিছু কিছু ব্যাপার একবারই করা যায়। আমার সাহস ফিরে এলো। বললাম, ট্যাক্সিটাকে নিয়ে তোমরা কি করবে? নাম্বারটা পাল্টাবে কে? আর নতুন করে রঙই বা করবে কে? প্রত্যেকটা প্রশ্ন করছিলাম, আর টের পাচ্ছিলাম এসব ব্যাপারে ওরা কিছুই কিছুই ভাবেনি। এবং যেহেতু আমাকে মেরে ফেলতে পারেনি, তাই এখন গায়েব করতে সাহস পাচ্ছে না। যা হোক, ছোকরাটা বলল, আমাদের সব কিছু আছে, সেসব তোমাকে ভাবতে হবে না। কিন্তু ফর্সা লোকটা ব্যঙ্গস্বরে বলল, কিছুই ঠিক নেই আমাদের। থাকার মধ্যে আছে তিনজনের মিলে 1000 করে লায়ার আর একটা রিভলভার। সে রিভলভার দিয়ে আবার গুলি করতে গিয়েও করা গেল না। সেই মুহূর্তে ফের আমি চোখ ফেললাম ছোট্ট আয়নাটার দিকে। দেখি মেয়েটা আমাকে দেখিয়ে সেই বিশেষ ভঙ্গিটা করছে। তখন মেয়েটাকে আমি বললাম, সিনোরিনা, আমরা রোমে ফিরে যাবার পর ওই ভঙ্গিটার জন্যে কিন্তু তোমাকে বাড়তি আরও কয়েকটা বছর জেলখানায় কাটাতে হবে। বলে খানিকটা ফিরে দেখলাম ছোকরাটা তখনও তার রিভলভারটা আমার পেছনে তাক করে রয়েছে। তা দেখে বিরক্তিতে আমি চেঁচিয়ে বললাম, তুমি অপেক্ষা করছো কার জন্য? গুলি করো, কাপুরুষ কোথাকার। থমথমে নিস্তব্ধতার মধ্যে দিয়ে আমার সুর প্রতিধ্বনিত হলো। এবার আমার প্রতি মেয়েটার করুণা হলো। আমাকে দেখিয়েও চেঁচিয়ে বলল, এখানে সাহস যদি কারোর থাকে তো ওরই আছে। ছোকরাটা সাপ পন্নি দেওয়ার মতো করে কি যেন বিড়বিড় করলো। একদিকে থুথু ফেললো, তারপর দরজা খুলে লাফিয়ে বেরিয়ে এলো বাইরে। জানালার কাছে আমার সামনে এসে দাঁড়ালো। বেশ রেগেই বলল, এখন চটপট করেই বলে ফেলো দেখিনি, আমাদের রোমে ফিরিয়ে নিয়ে যাবে আর পুলিশের কানে কিছু তুলবে না। এই দুটি কাজ করতে কত চাই তোমার? বুঝলাম, বিপদ কেটে গেছে। ধীরে সুস্থে জবাব দিলাম, আমার কিছুই চাই না। সোজা রেজিনা কোয়েলি জেলে নিয়ে যাব তোমাদের, তোমাদের তিনজনকেই। এ কথা শুনে ছোকরাটা কিন্তু মোটেই ঘাবড়ালো না। সে তিতি বিরক্ত আর মরিয়া হয়েই ছিল। সে শুধু বলল, তাহলে মেরেই ফেলতে হচ্ছে তোমাকে। বললাম, বেশ তো, চেষ্টা করেই দেখো না, কারুকেই মারতে পারবে না তুমি। আর এও বলে রাখছি, তোমার ওই নোংরা মেয়ে বন্ধুরাকে আর ওই ছোকরাটাকেও আমি হাজত বাস করিয়ে তবে ছাড়ব। আচ্ছা বেশ, নিচু গলায় বলল। দেখলাম বেশ গম্ভীর দেখাচ্ছে ওকে। সত্যি সত্যি এক পা পেছনে পিস্তলটা তুলে ধরল। ভাগ্যিস সেই মুহূর্তে চেঁচিয়ে উঠল মেয়েটা, থামো! টাকা দিতে না চেয়ে তোমার রিভলভারটা দেখিয়ে কাজ করিয়ে নাও। যা বলবে ও ঠিক তাই করবে। কথাগুলো বলতে বলতে মেয়েটা ওর শরীরটা বাঁকিয়ে আমার পেছনটা এসে দাঁড়ালো। টের পেলাম আমার কানে খুব আস্তে আস্তে সুরসুরি দিচ্ছে। লোক দুটো সেটা টের পেল না। বেশ উত্তেজিত হয়ে পড়লাম আমি, কারণ বলেছি তো, মেয়েটা আমার মনকে টেনেছিল। আর কেন জানি না আমার মনে হলো আমিও ওর মনকে টেনেছি। ছোকরাটার দিকে তাকালাম, তখনও ও আমার দিকে পিস্তল উঁচিয়েছিল। আর চোখে মেয়েটার দিকে তাকালাম, ওর কালো চোখ দুটি আমার দিকে চেয়ে আছে। ছোকরাটে তখন বললাম, তোমার টাকা তোমার কাছেই রেখে দাও। আমি তোমার মতো বোমবেটে নই, কিন্তু তোমাদের রোমে নিয়ে যাচ্ছি না আমি। বড় জোর ওকে নিয়ে যেতে পারি, আর তাও নেহাত ও মেয়ে মানুষ বলে। ভেবেছিলাম নির্ঘাত ওরা আমার কথার প্রতিবাদ করবে, কিন্তু সেদিক দিয়েই গেল না ওরা। ফর্সা লোকটা লাফিয়ে গাড়ি থেকে নেমে পড়ল, বলল, আশা করি নিরাপদেই তোমরা পৌঁছবে। ছোকরা রিভলভার নামিয়ে ফেলল। মেয়েটা তক্ষুনি এসে আমার পাশে বসল। বললাম, চলি তবে। আশা করি জেলে যেতে তোমাদের দেরি হবে না।
এক হাতে গাড়ি চালাচ্ছি আর অন্য হাতটা মেয়েটা চাপ দিচ্ছে। কেন যে আমি অত নরম হয়ে গেলাম, লোক দুটো সেটা বুঝলো কি বুঝলো না তা নিয়ে মাথা ঘামালাম না। রাস্তায় উঠলাম আবার। 5 কিলোমিটার পথ মুখ না ঘুরে গাড়ি চালিয়ে গেলাম। মেয়েটা সারাক্ষণ আমার পানি পীড়ন করেই চলেছে। বেশ খোশ মেজাজে যাচ্ছি। আমিও এখন খুঁজছিলাম একটা নিরিবিলি জায়গা। উদ্দেশ্য যদিও ভিন্ন, কিন্তু গাড়িটা থামিয়ে সমুদ্রের পথ ধরবার চেষ্টা করতেই স্টিয়ারিংয়ে হাত রাখল মেয়েটা। বলল, না সেটি চলবে না, আমরা সোজা রোমে ফিরে যাচ্ছি। আমি স্থির দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বললাম, আজ বিকেলেই আমরা রোমে ফিরে যাব। তার জবাবে মেয়েটা বলল, বুঝতে পারছি তুমি আর সবারই মতো। ঠান্ডা মেরে গেল মেয়েটা। আমার কানের কাছে প্যান প্যান করতে লাগলো। যখনই ওকে জড়িয়ে ধরতে যাই, ও একবার এদিক একবার ওদিক হেলিয়ে পড়ে। চুমু খাওয়ার হয় না। আমার রক্ত তখন ফুটছে, মেজাজ খাট্টা হয়ে গেল। হঠাৎ বুঝলাম মেয়েটা আমাকে আগাগোড়া খেলিয়েছে। আর এই যাত্রার ফল খামোকা পেট্রোল নষ্ট, সময় নষ্ট। চটে মোটে ধাক্কা মেরে ওকে কাছ থেকে সরিয়ে দিয়ে বললাম, জাহান্নামে যাও, তবে এখানেই থাকো। সঙ্গে সঙ্গে এক কোণে ও চুপ মেরে পড়ে রইল। একটু রাগটাগ করলো না। আবার চলতে আরম্ভ করলাম আমরা, এবং রোমে নাও পৌঁছানো পর্যন্ত দুজনের কেউ মুখ খুললাম না। রোমে পৌঁছে গাড়ি থামিয়ে সজোরে দরজা খুলে বললাম, নাও বেরিয়ে এসো, এবার দূর হও। অবাক হবার ভান করে বলল, কিন্তু সত্যিই কি তুমি আমার উপর রাগ করলে? আর আমি সইতে পারলাম না, চেঁচিয়ে বললাম, কচি খুকি কোথাকার! আমাকে তুমি খুন করতে চেয়েছিলে, তারপর আমার পেট্রোল পুড়িয়েছ, সময় নষ্ট করিয়েছ, টাকা খরচ করিয়েছ, আর এখন বলছো আমি রাগ করেছি কিনা? ঈশ্বরকে ডাকো যে পুলিশের হাতে তুলে দিচ্ছি না তোমাকে। মেয়েটা আমার এ কথার কি জবাব দিয়েছিল জানেন? তোমাদের ছেলেদের সবটাই বাড়াবাড়ি, বলে রীতিমতো মর্যাদার সঙ্গে গর্বিত ও স্পর্ধিতভাবে গাড়ি থেকে নেমে এলো। ওর ওই আঁটো সাপের মতো পোশাক পরা শরীরটা কাঁপিয়ে কাঁপিয়ে পোটাসান গিওভান্নির লোকজনের ভিড়ের মধ্যে দিয়ে হেঁটে চলে গেল। ধন্যবাদ সবাইকে।